আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের নিয়ম। আজকে আলোচনা করব আদ্য অধ্বনির উচ্চারণ নিয়ে। আদ্য অধ্বনির দুইটি ভাগ রয়েছে, একটি হলো আদ্য অধ্বনির সংবৃত উচ্চারণ, অন্যটি হলো আদ্য অধ্বনির বিবৃত উচ্চারণ। আজকে আলোচনা করব আদ্য অধ্বনির সংবৃত উচ্চারণ নিয়ে। তো আমরা 7টি উচ্চারণ নিয়ে আলোচনা করব, কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে 5টি। আমরা অতিরিক্ত 2টি এই জন্যই এখানে আলোচনা করব, যাতে অন্তত 5টি মনে রাখা যায়, পরীক্ষার খাতায় লেখা যায়। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি নিয়ম খুব ভালো করে খেয়াল করবে। আর উচ্চারণ সম্পর্কে আমাদের প্রথম যে 3টি ক্লাস রয়েছে, সেই 3টি ক্লাস যারা দেখুনিস অবশ্যই দেখে আসবে, নয়তো আমাদের ঘুরে ফিরে এই সংবৃত, বিবৃত, আদ্য, মধ্য, স্বরান্ত, ব্যঞ্জনান্ত এই কথাগুলো ঘুরে ফিরে আসবে। এগুলোর সাথে যদি তোমাদের পরিচয় না থাকে তাহলে এই ক্লাসটি বুঝতে একটু অসুবিধা হতে পারে। আর যদি প্রথম 3টি ক্লাস তোমরা দেখে আসো তাহলে ক্লাসটি তোমরা দেখা মাত্রই বুঝে ফেলবে। তো আমাদের 1 নম্বর নিয়ম হলো, শব্দের আদ্য অধ্বনির পরে যদি ই বা উ ধ্বনি থাকে তখন আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে। দেখো বিষয়টি, যে শব্দের শুরুর যে অধ্বনির পরে কি ধ্বনি থাকলে ই ধ্বনি অথবা উ ধ্বনি থাকলে আদ্য অয়ের উচ্চারণ হবে সংবৃত। উদাহরণ দিয়ে বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা 2টি শব্দ নিলাম, অনু আর হলো কবিতা। দেখো, অনু শব্দটির শুরুর যে সেটা হলো আদ্য অ। আদ্য অ বলতে আমরা প্রথম যে থাকে শব্দের শুরুতে থাকে সেই অকে বুঝি। আমি তোমাদের আবারও বলছি, এই শব্দগুলো বারবার আসবে, না বুঝলে তোমরা প্রথম যে 3টি ভিডিও রয়েছে সেই 3টি ভিডিও দেখে নাও, তোমাদের এতে বুঝতে সুবিধা হবে, তোমাদের লাভ হবে। অনু শব্দটির শুরুতে অ রয়েছে, আর আদ্য অধ্বনির পরে রয়েছে উ ধ্বনি, নু, অনু। এই জন্য আদ্য অধ্বনির পরে ই ধ্বনি অথবা উ ধ্বনি থাকলে তখন আদ্য অটা হয়ে যায় সংবৃত। সংবৃত মানে অটা হয়ে যায় ওয়ের মতো, তো এই জন্য হচ্ছে অনু। আর কবিতা শব্দটি দেখো, কয়ের সাথে কি ধ্বনি রয়েছে? অধ্বনি রয়েছে। এই জন্য কয়ের পরে আবার রয়েছে ই ধ্বনি, আদ্য অয়ের পরে ই ধ্বনি রয়েছে, এই জন্য ক হয়ে গেছে কবিতা। অ যখন ওয়ের মতো উচ্চারণ হবে তখন সেটাকে হবে সংবৃত, আর অ যখন স্বাভাবিকভাবে উচ্চারিত হবে তখন আমরা সেটাকে বলবো স্বাভাবিক উচ্চারণ বা বিবৃত উচ্চারণ। এই সংবৃত বা বিবৃত বিষয়টি ভালোভাবে বোঝার জন্য তোমরা প্রথম 3টি ভিডিও দেখে আসো। এরপর 2 নম্বর নিয়ম, র ফালা যুক্ত আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে। আদ্য অ প্রথম যে অধ্বনি সেটা যদি রফলা থাকে, অথবা প্রথম আমাদের যে বর্ণটা সেটা যদি রফলা যুক্ত থাকে, তখন আদ্য যে অ থাকবে সেই অয়ের উচ্চারণ কি হবে? সংবৃত হবে, মানে ওয়ের মতো হবে। যেমন আমরা 2টি শব্দ নিলাম, প্রভাত এবং স্রষ্টা। প্রভাত শব্দটি লক্ষ্য করো, আদ্য অধ্বনি এখানে আছে পয়ের সাথে কি আছে? রফলা, তা আদ্য অধ্বনিটা রফলা যুক্ত। আর দ্বিতীয় শব্দটি দেখো স্রষ্টা। স্রষ্টার ক্ষেত্রে দন্ত এর সাথে অধ্বনি রয়েছে এবং সেটা রফলা যুক্ত, তাহলে রফলা যুক্ত আদ্য অধ্বনি এর উচ্চারণ কি হবে? সংবৃত হবে। তাহলে প্রভাত যারা বলে শুদ্ধ মনে করে, অনেকে মানে শুদ্ধ মনে করে ভালো করে বলে প্রভাত প্রথম, আসলে এগুলো ভুল উচ্চারণ হবে কি? প্রভাত, কারণ রফলাযুক্ত আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হয়ে যাবে বা অটা ওয়ের মতো উচ্চারণ হবে। অনুরূপভাবে স্রষ্টা বললে সেটা ভুল হবে স্রষ্টা। এরপর 3 নম্বর, আদ্য অ ধ্বনির পরে জফলা থাকলে তখন সে আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে। আমরা বারবার বলছি আদ্য অ ধ্বনির কথাটা বারবার আসছে, আদ্য অক্ষর থাকতে হবে না। আদ্য অয়ের পরে মানে আদ্য অ ধ্বনির পরের বর্ণ যদি জফলা যুক্ত হয় তখন আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে। যেমন আমরা 2টি শব্দ দেখি, একটি হলো অত্যাধিক, অন্যটি হলো কল্যাণ। অত্যাধিক শব্দটি লক্ষ্য করো, আদ্য অয়ের পরে পরের বর্ণটি কি? জফলা যুক্ত, এই জন্য অ হয়ে যাবে সংবৃত উচ্চারণ অত্যাধিক। কল্যাণ শব্দটির
ক অধ্বনিযুক্ত আর পরের বর্ণটি জফলা যুক্ত হওয়ার কারণে আদ্য অধ্বনিটা হয়ে যাবে ও এর মতো হয়ে গেছে কল্যাণ। 4 নম্বর, আচ্ছা 4 নম্বর নিয়মটি হলো আদ্য অধ্বনির পরে জয় অথবা যুক্ত খ থাকলে, যেটাকে তোমরা ক্ষীয় বলে থাকো, তখন আদ্য অধ্বনির উচ্চারণ সংবৃত হবে। মানে আদ্যর পরে জয় যুক্ত খ দুইটার বর্ণের যে কোনো যদি বর্ণ আসে তখন আদ্যর উচ্চারণ সংবৃত হবে। দুটি শব্দের উদাহরণ দিয়ে জেনে নেই। একটি শব্দ হলো অক্ষাংশ, অন্যটি হলো যজ্ঞাগার। এখন দেখো আদ্য অধ্বনির পরে কি রয়েছে? যুক্ত খ রয়েছে, আর এখানে আদ্য জয়ের সাথে যে ধ্বনি রয়েছে জ, অধ্বনি রয়েছে জয়ের সাথে, এটাও আদ্য অ, তারপরে কি রয়েছে? জয় রয়েছে। তো আমাদের শর্ত ছিল আদ্য অধ্বনির পরে যুক্ত খ অথবা জয় থাকলে আদ্য অধ্বনির উচ্চারণ সংবৃত হবে। সুতরাং অক্ষাংশ হবে না, হবে কি? অক্ষাংশ। আর যজ্ঞাগারও হবে না, হবে যজ্ঞাগার। আর অনুস্বারের বদলে কেন এখানে ও দিয়েছি, কেন দন্তস্বর পরিবর্তে তালব্যস্য হয়, তালব্যস্যর পরিবর্তে কখনো দন্তস্ব হয়, এই নিয়মগুলো আমাদের প্রথম 3টি ভিডিওতে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। সেই 3টি ভিডিও দেখা উচ্চারণের ক্লাসগুলো বোঝার জন্য অত্যন্ত জরুরি। যারা দেখুনি অবশ্যই প্রথম 3টি ক্লাস দেখার জন্য তোমাদের বারবার অনুরোধ করছি, তাহলে আমাদের এই সময়টা নষ্ট হবে না অন্তত। এবার 5 নম্বর নিয়ম, ই ধ্বনি লুপ্ত হয়ে যেসব শব্দ সাধু রীতি থেকে চলিত রীতিতে প্রবেশ করেছে সেসব শব্দের আদ্য অ এর উচ্চারণ সংবৃত হবে। মানে যে সকল শব্দে পূর্বে কি ছিল? ই ধ্বনি ছিল সাধু ভাষায়, সেই এখন চলিত ভাষায় প্রবেশ করার পরে সেই শব্দটিতে ই ধ্বনি নেই। এ ধরনের শব্দের যে আদ্য অ রয়েছে সেই আদ্য এর উচ্চারণ কী হবে? সংবৃত হবে। চলো এরকম কিছু শব্দ আমরা দেখি যেগুলোতে সাধু রীতিতে ই ধ্বনি ছিল, কিন্তু চলিত রীতিতে প্রবেশের পর এখন সেগুলোতে ই ধ্বনি নেই। আর সে সকল শব্দগুলো কি কি? যে এরকম শব্দের উচ্চারণে আদ্য এর উচ্চারণ হবে সংবৃত। তো যেমন আমরা দুটো শব্দ দেখি, করব আর হলো। করব শব্দটি দেখো, করব শব্দটি সাধু রীতিতে যখন ছিল তখন এটি ছিল করিব। চলিত রীতিতে প্রবেশ করার পর ই ধ্বনিটা লুপ্ত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এজন্য যেসব শব্দের ই ধ্বনি লুপ্ত হয়ে চলিত রীতিতে প্রবেশ করেছে সে সকল শব্দের আদ্য অ, এর কয়ের সাথে যে অধ্বনি রয়েছে সেটার উচ্চারণ হবে সংবৃত। তবে করব হবে না, হবে করব। অনুরূপভাবে হল শব্দটি দেখো, পূর্বে ছিল হইল, হইল থেকে আসছে হলো, ই ধ্বনি লুপ্ত হয়ে চলিত রীতিতে প্রবেশ করেছে, এই জন্য আদ্য এর উচ্চারণ হবে সংবৃত, হলো হবে না হলো। এবার 6 নম্বর নিয়মটি হলো রেফ যুক্ত যে সকল শব্দ পূর্বে জফলা যুক্ত ছিল সেসব শব্দের আদ্য অ এর উচ্চারণ সংবৃত হবে। তো এমন দুটি শব্দ আমরা দেখি যে সকল শব্দের পূর্বে কী ছিল? বানানের জফলা ছিল, কিন্তু এখন সে জফলার ব্যবহার নেই। বানানের প্রমিত নিয়মের কারণে জফলা ব্যবহার লুপ্ত হয়ে গিয়েছে, সে সকল শব্দের আদ্য এর উচ্চারণ সংবৃত হবে। তাহলে আমরা দেখি দুটি শব্দ উদাহরণ দিয়ে বুঝলে আমাদের এই বিষয়টি বুঝতে সহজ হবে। শব্দ দুটি হলো পর্যায় আর অন্যটি হলো চর্যাপদ। পর্যায় শব্দটি দেখো, পর্যায় শব্দটিতে পূর্বে জফলা ছিল, এখন জফলা ব্যবহার হয় না, এজন্য পয়ের সাথে যে অধ্বনি রয়েছে সেটা হয়ে যাবে পর্যায়। এখন দেখো এখানে রয়েছে অন্তস্থ জ, এখানে আমরা কেন বর্গীয় জ দিয়েছি, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভিডিওটা তোমরা দেখে আসলেই এই সম্পর্কে তোমাদের কোনো আর প্রশ্নই থাকবে না, উচ্চারণে তোমরা পরিপূর্ণ হয়ে যাবে। চর্যাপদ শব্দটির পূর্বে জফলা যুক্ত ছিল, এখন জফলা লুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য চয়ের সাথে যে অধ্বনি রয়েছে সেটা হয়ে যাবে সংবৃত, এই জন্য হয়ে যাবে চর্যাপদ। এরপরে সর্বশেষ এবং 7 নম্বর নিয়ম হলো একাক্ষর শব্দের শেষ বর্ণ যদি দন্তন্য হয় তাহলে আদ্য অ এর উচ্চারণ সংবৃত হবে। একাক্ষর শব্দ বলতে আমরা কি বুঝি? যে সকল শব্দ এক শ্বাসে অথবা একবারেই উচ্চারণ করা যায়, মাঝখানে কোনো বিরতি নিতে হয় না। যেমন এই ধরনের শব্দের শেষ বর্ণ দন্তন্য হয় তখন আদ্য এর উচ্চারণ হবে সংবৃত। যেমন দুটো শব্দ আমরা দেখি, এক হলো মন আর হলো
জন। মন শব্দটি দেখো, মন শব্দটি একাক্ষর শব্দ মন, একসাথে উচ্চারণ করা যায় কেউ আমরা বলি না, আমরা একসাথে বলি মন। এখন মন শব্দটি একাক্ষর শব্দ, একটা শর্ত ছিল কি একাক্ষর হতে হবে, আর দ্বিতীয় শর্ত ছিল একাক্ষর শব্দের শেষ বর্ণ দন্তন্য হতে হবে। তাহলে আমাদের একাক্ষর শব্দ আমরা পেয়েছি, আর শেষ বর্ণ কি দন্তন্য। সেই নিয়ম অনুযায়ী এরকম যদি হয় তাহলে আমাদের আদ্যর উচ্চারণ হবে সংবৃত। আর দ্বিতীয় নিয়ম ছিল জন, একাক্ষর শব্দ এবং শেষ বর্ণ দন্তন্য, সেই হিসাবেও আদ্যর উচ্চারণ হবে সংবৃত, জন হয়ে যাবে জন। তাহলে মন হবে না, জন হবে না, কি হবে? মন জন। কিন্তু শর্ত হলো একাক্ষর হতে হবে। যদি একাক্ষর না হয় তখন আর মন থাকবে না, যেমন হয়ে যাবে মন মাঝি, তখন আর মন বলতে হবে না, কারণ তখন সেটি আর একাক্ষর নেই। যেমন জনপদ, তখন আর জনপদ বলতে হবে না, কারণ তখন একাক্ষর নেই। একাক্ষর যখন হবে উচ্চারণ হবে তখনই উচ্চারণ হবে সংবৃত। তা আমরা কি কি নিয়মগুলো জানলাম, চলো সবগুলো একবার দেখে আসি, রিভিশন দিয়ে আসি। 1 নম্বর নিয়ম ছিল শব্দের আদ্য অয়ের পরে যদি ইধ্বনি বা উধ্বনি থাকে তখন আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে, উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি। দ্বিতীয় নিয়ম ছিল আদ্য যদি রফালাযুক্ত হয় তখন আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে। যেমন প্রভাত শব্দটি রফালাযুক্ত, স্রষ্টা শব্দটি আদ্য রফালাযুক্ত, জন্য সংবৃত হয়েছে। 3 নম্বর নিয়ম ছিল আদ্যের পরের বর্ণ জফলাযুক্ত হলে তখন আদ্যের উচ্চারণ সংবৃত হবে। এখানে অত্যাধিক এবং কল্যাণ দুটোই আদ্য এবং পরে জফলাযুক্ত, জন্য সংবৃত হয়েছে। 4 নম্বর নিয়ম ছিল আদ্যের পরে জয় যুক্তক্ষ থাকলে আদ্যের উচ্চারণ সংবৃত হবে। যেমন অক্ষাংশ, যজ্ঞগার দুটো শব্দের মধ্যে আদ্যের পরে জয় যুক্তক্ষ রয়েছে, এই জন্য অ হয়ে গেছে ও, জ হয়ে গেছে জ, সংবৃত উচ্চারণ হয়েছে। 5 নম্বর, ই ধ্বনি লুপ্ত হয়ে যেসব শব্দ সাধু রীতি থেকে চলিত রীতিতে প্রবেশ করেছে সে সকল শব্দের আদ্যের উচ্চারণ হবে সংবৃত। 6 নম্বর নিয়মটি ছিল রেফযুক্ত যেসব শব্দের বানানে পূর্বে জফলা ছিল কিন্তু এখন জফলা নেই সে সকল শব্দেরও আদ্যের উচ্চারণ হবে সংবৃত। সর্বশেষ 7 নম্বর নিয়মটি ছিল একাক্ষর শব্দের শেষ বর্ণ যদি দন্তন্য হয় তখন আদ্যের উচ্চারণ হবে সংবৃত। এই ছিল আমাদের 7টি নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরে যদি না বুঝে থাকো ভিডিওটি কয়েকবার দেখো, বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের বুঝে আসবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবগুলো পরিচ্ছেদ অধ্যায়ের উপরে, গদ্য কবিতার উপরে ক্লাস হবে। আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের পেজে ফলো করবে, লাইক দিবে, ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।